অজস্র দুঃখ বেদনা ঝড় সামলে রাখা সেই মমতাময়ী মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। জীবনের প্রতিটা দিনই সন্তানের জন্য মা দিবস। আসসালামু আলাইকুম, আমি ফারজানা সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা রোজ দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, প্লিজ আপনাদের ছোট লাইকটা করে দিবেন, তাতে কিন্তু আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা ভিডিও দেখে ভালো লাগে মনে করেন পরবর্তীতে আমার ভিডিও আবারও দেখতে চান, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সকালবেলায় রুমটা গুছিয়ে নিয়েছি, আর সকালবেলায় কিন্তু রুমটা গুছিয়ে কাজ করতে গেলে মনে হয় যেন সারাদিনের অর্ধেক কাজই করে ফেললাম। তো সকালে রুমটা গুছিয়ে ফেলেছি, এখন যাচ্ছি সকালে নাস্তা বানাতে রান্নাঘরে। তো সকালবেলায় যখন দেখবেন যে বিছানাটা গুছিয়েছেন, ঘরটা ঝাড়ু দিয়েছেন, তারপরে দেখবেন যে অনেক কাজ কমে গিয়েছে। এটা আমার ক্ষেত্রে শুধু না, সবার ক্ষেত্রেই হয়তো হয়ে থাকে। সকালে বিছানাটা যদি রেখে যাই, ঝাড়ু যদি বাদ দিয়ে যাই হচ্ছে রান্নাঘরে, তাহলে মাথা একেবারে খারাপ হয়ে যায় যে কোনটা কোন দিক দিয়ে করব। তখন মনে হয় যেন ব্যস্ততায় আরও কাজ বাড়িয়ে ফেললাম। কিন্তু সব সময় তো আর এইটা করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যাচ্ছে আমি ঘুম থেকে আগে উঠে যাই আর বাবা ছেলে অনেকটা লেটে ওঠে, তখন কিন্তু আমার আবার কষ্ট হয়ে যায়, পাগল লাগে। তো আজ আর আমি কোনো কষ্ট করব না। আজ শুক্রবার, সবাই যেহেতু বাসায় আছে, আমি বললাম তোমরা একসাথেই ওঠো। তো তারা দুজন উঠছে, ওঠার পরে ব্যায়াম করছে, আর আমি এই ফাঁকে সব কিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। তো কাল রাতে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো খাওয়া হয়নি, বেঁচে গিয়েছে, আমাদের একটা দাওয়াত ছিল। তো এখন ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করে ফেলি। তো এই তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর সবজিগুলো কেটে আমি একটু এটাকে ফ্রাইড রাইসের মতোই করার চেষ্টা করব। যদিও এইটা নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করা ভাত, তাই ফ্রাইড রাইসের মতো ওই ফ্লেভারটা আসবে না, তবে সব কিছু দিয়ে চেষ্টা করব যেন ওরকমই হয়। তো এইখানে যে সবজিগুলো আমি নিয়েছি তার মধ্যে ছিল ফুলকপি, গাজর, আর সেই সাথে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। তো এসব কিছু দিয়ে হচ্ছে আমি আগে সেদ্ধ বসিয়ে দিব লবণটা দিয়ে। তবে এখন কিন্তু শীতকালীন সবজিটা সারা বছরই পাওয়া যায়, আর এই কারণে যখন যেটা ইচ্ছা তখন কিন্তু ওইটা চাইলে করে খাওয়া যায়। এখন কিন্তু ওইভাবে ফ্রিজ আপ করে রেখে সবজি সংরক্ষণ করতে হয় না, কারণ সারা বছর যেইটা আপনি চাবেন সবজি বাজারে দেখা যাচ্ছে ওইটাই থাকে। এখন পালং শাক, তারপরে মূলা, গাজর, এগুলো কিন্তু সবসময় দেখি। তো এই কারণে হচ্ছে এগুলো হয়তো সিজনের থেকে এখন একটু দামটা বেশি, আর টেস্টটা হয়তো একটু ডিফারেন্ট লাগে। তবে ফ্রিজে রাখার থেকে সবজিটা তাজা কিনে খাওয়া আরও বেশি ভালো, কারণ এখন দেখা যাচ্ছে যে সিজন আর নন সিজন নেই, সবসময় একই ধরনের কেমিক্যাল ইউজ করে সবজিগুলো উৎপাদন করা হয়, আর যে কারণে পুষ্টিগুণ একই রকমই থাকে। তো সেই কারণে যে কোনো তফাৎ হবে এটা আমি মনে করি না। তো আসলে আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা
একটু লাভের জন্য হাজার হাজার মানুষের কত পরিমাণ ক্ষতি করে, তারা নিজেরাও কিন্তু এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু এটা কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে না। তো আসলে মানুষ যখন ভুল করে তখন যদি সেটা উপলব্ধি করতে পারতো বা বুঝতে পারতো, তাহলে কিন্তু সে ওই অন্যায়টা বা ভুলটা কখনোই করতো না। কথা বলতে বলতে এইদিকে আমি সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি কাঁচামরিচটাও কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, ওইটা আমি এর মধ্যে দিয়ে একবারই সেদ্ধ করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি সেদ্ধ করে ফেলেছি, আর এখন এই তো ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো ভাতগুলো দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দিব। ভাতগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিব। আর তারপরে হচ্ছে আমি 2টা ডিম ব্যবহার করব এখানে। তো একটা সাইডে একটু সরিয়ে রাখছি, ভাতগুলো সরিয়ে রেখে এখানে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডিমগুলো। তো একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিব আর একটু লবণ দিব। তো আমরা এখানে সরিষার তেলটা ব্যবহার করছি, কারণ আমি সরিষার তেলটা রান্নাতে ব্যবহার করি এই কারণে। তবে আপনারা নর্মাল সয়াবিন তেলটাও দিতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে সরিষার তেলটা দিলে টেস্টটা আরেকটু ডিফারেন্ট হবে আর গন্ধটা অনেক সুন্দর আসবে, এই কারণে। তো একটা ডিম দিয়ে আমি একটা সাইড ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অপর সাইডে অন্য আরেকটা ডিম দিয়ে দিব। তো দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে এটাকে মিশিয়ে তারপরে হচ্ছে একসাথে করব। আর সারাদিনে সমস্ত কিছু দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে মনও চাইছে সব কিছু আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করি। আমি জানি না আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন কি না, তবে এখনও পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো প্রাণ থেকে মন থেকে অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, প্লিজ আপনাদের ছোট্ট একটা লাইক করে দিবেন আর একটু কমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু আমি আরও বেশি উৎসাহ পাবো ভিডিও বানাতে, আর আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এটাও প্লিজ কমেন্ট করবেন। এখন কিন্তু আমি এতে গোলমরিচ আর সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পুদিনা পাতাটা তখন ফ্রাই করে নিয়েছিলাম। আচ্ছা, আপনারা তো অফ ক্যামেরায় কখনো দেখেন না যে কি করি, তো এই তো আজ দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় কি অবস্থা থাকে আর সেইগুলো কাজ করতে কতটা সময় লাগে, আর ঠিক কিভাবে করি, কিভাবে গুছিয়ে ফেলি। গুছিয়ে কাজ করলে আমার কাছে মনে হয় কোনো কাজই কঠিন না, আর গুছিয়ে করলে যে কোনো কঠিন কাজ খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায়। তো আমি সব কিছু একবারে এইখানে নিয়ে আস্তে আস্তে হচ্ছে মাজুনি দিয়ে একটা একটা করে মেজে একটা সাইডে রাখবো। আমার মনে হয় সবাই এভাবেই করেন। তো পুরো ভিডিওটা আমি আর এখানে শেয়ার করছি না, তো এইভাবে করে আমি মেজে মেজে একটা সাইডে রাখি, আর তারপরে হচ্ছে সব কিছু ভালোভাবে ধুয়ে ফেলি, ধুয়ে ঝরা দিই। তো আগে আমি মেজে একটা সাইডে সব কিছু রেখে দিচ্ছি। তো পুরো ভিডিওটা আর ওই কারণেই শেয়ার করলাম না। তো রান্নাটা শেষ করে এসেছি টেবিলটা মুছিয়ে নিতে। তো এই তো সবাই টেবিলে আসবে এখন, আর আগেই টেবিলটা একটু মুছে নিচ্ছি, যদিও দুপুরের রান্নাটা শেষ করে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিব। তারপরও হচ্ছে এখন একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে ছোট বাচ্চার ঘর থাকলে চাইলেও সব কিছু সবসময় একদম পরিপাটি করে রাখা যায় না। তো সেদিক থেকে দেখতে গেলে সারাদিনই কাজ করতে হয়, গুছাতে হয়। তো যখন আন্টি আসবে তখন উনি একবার সব কিছু গুছিয়ে দিয়ে যাবে মুছে।
তো তারপরও দেখা যাচ্ছে যে আমার আবার করতে হয়। তো এই তো, যাদের ঘরে আমার মতো ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারাই জানে যে এক কাজ কিভাবে দুইবার করতে হয়। তো সারাদিনের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে হচ্ছে নাস্তাটা আমরা করে নিব, তারপরে চাটা খেয়ে নিব, সব কিছু শেষ। তারপরে দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। এখন একটা চুলায় গরুর মাংস রান্না করছি, আর একটা পাশে এখন করলা ভাজি করব। তো করলাটাকে আমি কেটে সবসময় একটু লবণ মাখিয়ে রেখে দিই, আর সাথে আলুগুলো হচ্ছে খোসা সহ কাটি, যাতে করে করলাটার সাথে বেশ ভালো একটা কম্বিনেশন হয়। আর এই তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আর তেলটা একটু বেশি দিব। আমি এইভাবে করলা ভাজি করি, একদমই তিতা লাগে না। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। তো অনেকেই আছে লবণ দিয়ে রাখে আগে, অনেকেই আছে লবণ দেয় না, তবে আমি বেশিরভাগ সময় লবণ দিই না। তবে আজকে একটু কেন জানি দিয়ে রেখেছিলাম। তবে একটু তেলটা বেশি দিবেন সব সময়। আর অন্য আরও একটা ট্রিক্স আছে যেটা বলে দিব, ওইটা দিলে করলার টেস্টটা যেমন সুন্দর হয়, পারফেক্ট হয়, তেমন ফ্লেভারটাও পারফেক্ট হয়। আর সেই সাথে একেবারেই মনে হয় না যে আমি করলা দিয়ে ভাত খাচ্ছি, এতটাই টেস্টি হয়। আর সেই সাথে হচ্ছে আপনার তিতাটাও থাকে না। তো আমি এখানে প্রথমে সব কিছু দিয়ে এই যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার মাংসটা রান্নাও হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ওটা হচ্ছে প্রেসার কুকারে দিয়েছিলাম, খুব বেশি একটা সময় লাগেনি রান্না করতে। তো বুঝেন আমরা মানুষ দুইজন, আর প্রায় আধা কেজির বেশি করলা নিয়ে এসেছিল। আগে একদিন খেয়েছি, আবার আজও রান্না করলাম। আবার দেখা যাচ্ছে অনেকগুলো ছিল, সেগুলো আমি কেটে অর্ধেকটা এই যে বক্সে রেখে দিচ্ছি, আরও অর্ধেক আমি আমার আন্টিকে মানে কাজের আন্টিকে দিয়ে দিয়েছি। তাহলে বুঝে দেখেন যে কি পরিমাণ। তো এখন যেগুলো বক্সে রেখে দিলাম এগুলো আমি হচ্ছে আরও 2 দিন খেতে পারবো। তো এই হলো অবস্থা। তো দুজন মানুষ হলে দেখা যাচ্ছে যে কি রান্না করব বা কতটুকু রান্না করব এই আন্দাজে কিন্তু বাজারটা আসলে ওইভাবে করা হয় না। তখন দেখা যাচ্ছে যে অনেক বাজার ওয়েস্ট হয়ে যায়। আর যেমন ধরেন এই করলা, তারপর ভেন্ডি, এগুলো যখন কিনে আনে আধা কেজির নিচে তো আসলে এইভাবে কেনাও যায় না বাজার থেকে। তো বাসার সামনে যখন এগুলো ভ্যানে ট্যানে আসে তখন কিন্তু ওইগুলো আবার কম কম কেনা যায়। তো দেখা যাচ্ছে যে এগুলো কেনা যায় না এইভাবে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নিলাম, আর তারপরে সন্ধ্যায় চা খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে ঘোরার উদ্দেশ্যে। তো আজ একটু দূরেই যাব, আর এই রাস্তাটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে কোথায় গিয়েছি। তো এখানে বেশ অনেক আগে এসেছিলাম। তো এই সেই ভাইরাল জায়গা 300 ফিট। তো আমার দেখা যাচ্ছে কোথাও গেলে ভিডিওটা ওইভাবে আমি করতে পারি না, আর আমরা যেহেতু রাইডিং করি সেহেতু ওইভাবে ভিডিওগুলো তেমন নেওয়া যায় না। তো সেই জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদের জন্য চেষ্টা করেছি ভিডিও করতে। তো বাইকের পিছনে বসে ওভাবে ফোন ধরে ভিডিওটা আসলে ওইভাবে হয় না। তো যতটুকু হয়েছে, আমি যেহেতু প্রফেশনাল না তাই আর কি, যতটুকু হয়েছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমরা প্রথমে 300 ফিট দেন এখন আমরা ব্যাক করছি আবার। তো আমরা বসুন্ধরায় এসে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করব। এই তো
আর যেতে যেতে যতটুকু পারছি ততটুকু ভিডিও ক্লিপ নিচ্ছি। আসলে এখানে এত পরিমাণ ভিড়, এটা দেখে আমার আর ইচ্ছাই করেনি যে এখানে দাঁড়াই। তো আমি বলছিলাম আজ যেহেতু রাস্তাটা ফাঁকা আছে, আর আপনাদের ভাইয়াও বলছিল যে রাস্তাটা ফাঁকা আছে, বাইক চালিয়ে মজা পাচ্ছি। আমি বলছিলাম যে একটু দাঁড়াও, একটু রেস্ট নাও, একটা না এত সময়। তো আমাদের বাসা থেকে 300 ফিট, প্রায় 30-40 কিলোমিটার, তারও বেশি ছাড়া কম না। তো আমি বলছিলাম যে একটু রেস্ট নাও, তো সে বলল যে না, এর থেকেও আমি প্রায় প্রতিদিন অনেক বেশি বাইক রাইড করি। তো আমার যেহেতু কাজ এইদিকেই, তো আসলে আপনাদের ভাইয়ের কাজ ওইদিকেই। তো আজ মা দিবস, আর এই দিবসে আসলে কোনো স্পেশালিটি হয় না, কারণ আমাদের মায়েরা সব সময় দুঃখ কষ্ট সমস্ত ঝড় যন্ত্রণা পার করে বুকে আগলে রাখে। তাই তাদের জন্য আসলে কোনো দিবসের প্রয়োজন পড়ে না। প্রতিটা দিনই যেন মা দিবস সন্তানের কাছে। প্রতিটা মাই হাসিতে থাকুক, আনন্দে থাকুক। সবাইকে হ্যাপি মাদার্স ডে। যদিও এই ভিডিওটা শুক্রবারের, তবে আজ আপলোড করছি, তাই মা দিবসের শুভেচ্ছাটা সবাইকে জানিয়ে দিচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।